মিথ্যা অভিনয় গল্পের তৃতীয় পার্ট। আমি তো ওনার কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার শাশুড়ি কি তবে সব জেনে গেল? আমার শাশুড়ি না থেমে আবারও বলতে থাকে, শোন মা, পৃথিবীতে যে যা চাই তাই কি কখনো পাই? অনেক সময় পাই না। আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজতো, কিন্তু তা পাই নাই। বড় হয়েও আমার পায়ে মাথায় রাইখা ঘুমাইতো। জানিস, ও জমানোর টাকা দিয়ে এটা ওটা কিনে লুকিয়ে রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলা আর করুন না, হবু বউয়ের জন্যই হয়তো রাখতো। ওর তো আর কোনো বোন নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশের ডয়ারটা খুলে দেখিস, অনেক কিছু কিনে জমাইছে তোর জন্য। দেখ, আমি ঠিকই বুঝতেছি হয়তো আজ রাতটাই আমার শেষ। তারপর এই বাড়িতে তুই আর ও। কত ভাবতাম দুই একটা নাতি নাতনি থাকবো, বাড়ির ঘরগুলো আবারও ভরে যাবে, কিন্তু দেখ, তা দেখার কপাল আমার নেই। আর এই জীবনে কষ্ট করছি মনে হলেও আবার বুঝি যে ছেলেটা আমার কোনো কষ্টেই রাখে নাই। কিন্তু আমি পারলাম না রে, আমি পারলাম না ছেলেটার একটু সুখে রাইখা যাইতে। পোলাটা আমার রাইতে ছাদে ওইটা একলা একলা কান্দে, আমি দেখেও লুকিয়ে যাই যেন আমারে না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে খুব কষ্ট পাইব। তোরে আর কোনো কিছু কমো না, আমারে মাফ কইরা দিস। আমি না বুঝা তোর এই বাড়ির বউ বানাই আনছি। এখন যা, গিয়ে ঘুমা, শেষবারের মতো আজকে একটু ঘুমাই। তুই পারলে আমার একটু ওদুর পানি আইনা দিস, নামাজ পড়া ঘুমাই। যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গিয়েছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাপটাও চাই নাই। ওদুর মগটা হাতে নিয়ে ঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী শাশুড়ির ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটছে। তার মানে উনি এতক্ষণ সব শুনেছে। শাশুড়িকে ওদুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি। উনিও একটু পর এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উঠে শাশুড়ির ঘরে যাই, দেখি উনি অনেকক্ষণ আগেই উঠেছেন ঘুম থেকে, নামাজ শেষ করে তসবি হাতে বসে আছে। আমি জিজ্ঞেস করি, আম্মা কিছু খাবেন? এখন চা বানিয়ে দিব? উনি আমাকে না করে দেন। আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আমার স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পরপর শাশুড়ির খেয়াল করছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পর একটু শুয়ে থাকি, কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি, দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আমি কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করি, তবুও কথা বলি অনেকক্ষণ। সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারটার কথা বলে। আমি ঘরের মধ্যেই বলে ফেলি আমার শাশুড়ি হয়তো আর বেশি দিন বাঁচবে না, শাশুড়ির মৃত্যুর পরেই ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীত অন্য কথা বলতে থাকি। হঠাৎই আমি আমার স্বামী চিৎকার শুনতে পাই। আমি ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যাই, দেখি উনি শাশুড়ির ঘরে। আমি ঘরে ঢুকতেই যা দেখি তাতে আমার শিরা উপশিরা হিম হয়ে যায়, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমার স্বামী শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতেছে। আমার শাশুড়ি তখন এই পৃথিবীতে নেই। আমি ঘর থেকে বের হয়ে আসি, আমার কানে একটাই কথা বারবার বাজতে থাকে, তুই তো আমার মেয়ের মতোই, আর কোনোদিন কেউ হয়তো আমাকে অত আপন করে নিবে না। ভাবতেই চোখ বেয়ে পানি ঝরতে থাকে। রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলি। প্রায় ঘন্টা দুয়েক পর আমার বাবার বাড়ির অনেকেই চলে আসে। আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকেন, আর উনি কেবল অসহায়ের মতো একদৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে। আসরের নামাজের পর জানাজা হয়।